তাহলে আমাদের রিস্ক নেওয়ার কোনো দরকার নেই, আমরা কাপিং সিস্টেম করে রোগীকে প্রয়োগ করব। আর রোগী যদি কাপিং সিস্টেমে প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে যে রোগী ভালো থাকছে, তাহলে আমরা বিড়ম্বনায় পড়ছি না। এবার আসি প্রেসার, হাই প্রেসার বা লো প্রেসার ম্যানেজমেন্টে। হাই প্রেসার জি, খাওয়ার নিয়মটা কি হবে? খাওয়ানোর নিয়ম ওই কাপিং করে একবার দুবার তিনবার, সেটা মানে ইয়ের অনুযায়ী, রোগীর ডিমান্ড অনুযায়ী। যদি রিপিটের প্রয়োজন হয় তাহলে রিপিট করা যাবে, যদি রিপিটের প্রয়োজন না হয় তাহলে রিপিট করার দরকার নেই। একটা ডোজ শেষ, তাই তো? এভাবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। দেখা যাচ্ছে প্রথম ডোজ দেওয়ার 1 ঘন্টা পরে রোগী বলছে আমার আবার চুলকানিটা বৃদ্ধি পাচ্ছে, তখন আমরা দ্বিতীয় ডোজ দিলাম। দ্বিতীয় ডোজ দেওয়ার পরে দেখা যাচ্ছে রোগী 2 ঘন্টা পরে বলছে আমার বৃদ্ধি পাচ্ছে, তাহলে 2 ঘন্টা পরে আবার দিলাম, বা 1 ঘন্টা পরেই আবার বৃদ্ধি পাচ্ছে, তাহলে 1 ঘন্টা পরে আবার দিলাম। রোগী রেসপন্স করছে, যতবার ওষুধ দেওয়া হচ্ছে ততবারই রোগী বলছে ভালো আছি। ওষুধ না দিলে খারাপ থাকছে, তাহলে ওষুধটা রোগীর ডিমান্ড অনুযায়ী দেব, তাহলে রিপিটে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। ঠিক আছে জাহিদ ভাই, আপনার অভিজ্ঞতা কি বলে জাহিদ ভাই? মানে বিশেষ করে ফার্স্ট সাইকেলে কি আমরা ভালো রেজাল্ট পেতে পারি চুলকানি অ্যালার্জির জন্য? জি জি জি, হ্যাঁ হ্যাঁ, ভালো রেজাল্ট পাবো ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ, কথা যে ওরা আমলো কি আমার লাগে। রোহিত ভাই কিছু বলবেন? এই ধরনের লোকগুলোরই আমি না ভাই বলবো না, আমি এক জায়গায় আসি তো, মানে লাইনটা কেটে গেছিল। হ্যাঁ, আবার নতুন করে ঢুকলাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমরা এবার হাই প্রেসার বা লো প্রেসার ম্যানেজমেন্টে যাই। যদি হাই প্রেসার হয় তাহলে আমরা রোগীকে কোনো সিরিয়াল মেনটেন বাদে, চাচা কিছু বলবেন? ওই আমি এই মোবাইলটা কিনেছি তো, এই আইডিটা একটু অ্যাড করে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, ওটা পরে করে দিবানি। আচ্ছা, আর ওই বলছি কি যে প্রথম হয়তো ওই অ্যালার্জি চুলকানির জন্য প্রথমে সিএম দিলাম, দিয়ে দেখে রেজাল্টটা খুব বৃদ্ধি হয়েছে, তখন এই কাপি করা যাবে তো, তাই না? হ্যাঁ যাবে, কোনো অসুবিধা নেই পরের বার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তবে অ্যালার্জি চুলকানির পেশেন্ট পেলে আমরা সরাসরি না দিয়ে কাপিং করে দেব, তাতে আর বৃদ্ধির সম্ভাবনা থাকবে না ইনশাআল্লাহ। হ্যাঁ ঠিক। তো এখন আসি হাই প্রেসার ও লো প্রেসার ম্যানেজমেন্টে। হাই প্রেসার লো প্রেসার হচ্ছে, হাই প্রেসারের সংখ্যা খুব বেশি আমাদের সমাজে ইদানিং দেখা যায়। সেটা যদি আমরা হাইড্রোফোবিনাম সিএম দিয়ে কমে আসে তাহলে আস্তে আস্তে কমে আসবে, কোনো অসুবিধা নেই। আর যদি দেখা যায় খুব ইমার্জেন্সি হয়ে গেছে, হঠাৎ করে হাই প্রেসারটা বেড়ে, মানে খুব হাই প্রেসারটা খুব হাই হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা হাইড্রোফোবিনামের চিন্তা না করে সরাসরি কার্বোভেজ সিএম 1 ডোজ দিয়ে 15 মিনিট পর থেকে প্রতি 15 মিনিট পর পর কার্বোভেজ 03 1 থেকে 2 ঘন্টা চালালে তার প্রেসারটা নরমাল হয়ে যাবে ইনশাআল্লাহ। হাই প্রেসার হলে হাইড্রোফোবিনাম সিএম দিয়েও আমরা ধীরে ধীরে কমিয়ে আনতে পারি, কিন্তু যদি কোনো পেশেন্টের হঠাৎ করে হাই প্রেসার হয়, তার অ্যালোপ্যাথি কোনো ওষুধ নেওয়া হয় না, এমন কোন রোগী যদি আমরা পাই, তাহলে কার্বোভেজ সিএম 1 ডোজ দিয়ে 15 মিনিট পর থেকে প্রতি 15 মিনিট পর পর কার্বোভেজ 03 একবার করে রিপিট দিয়ে 1 থেকে 2 ঘন্টা পরে যদি আমরা প্রেসার মাপি, তাহলে মোটামুটি নরমাল পজিশনে প্রেসারটা চলে আসবে। এবার আসি লো প্রেসারের ক্ষেত্রে। লো প্রেসারের ক্ষেত্রেও একই সিস্টেম। সেক্ষেত্রে রোগীর কার্বোভেজ সিএম দিয়ে কার্বোভেজ 03 একইভাবে দিতে হবে।
10 থেকে 15 মিনিট পর পর একবার করে রিপিট ডোজ দিয়ে 1-2 ঘন্টা পরে প্রেসার মাপলে মোটামুটি একটা জায়গায় দাঁড়াবে। জি বলতে কি ওই সিএম হলো লো প্রেসারের ক্ষেত্রে সিএম দিতে হবে প্রথম সিএম দিতে হবে, হাই প্রেসারের ক্ষেত্রেও প্রথম সিএম দিতে হবে, 15 মিনিট পর থেকে 0-3 রিপিট ডোজে দিতে হবে 15 মিনিট পর পর। দারুণ তথ্য, একটা নতুন একটা তথ্য। আচ্ছা, এই প্রেসারের ব্যাপারে আর কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা? যাদের কোনিক প্রেসার মানে একেবারে বহুদিনকার, সেটাই বহুদিনকার প্রেসার যাদের আছে তাদেরকে আমরা ধারাবাহিকভাবে এগিয়ে দেখব যে তাদের রেসপন্সটা কেমন হচ্ছে। যদি দেখা যায় যে রেসপন্সটা সুন্দর হচ্ছে তাহলে আমরা ধারাবাহিকভাবে যেভাবে এগোনো দরকার, ফার্স্ট সাইকেল, সেকেন্ড সাইকেল, থার্ড সাইকেল, তাহলে আমরা সেভাবে এগোবো। আর যদি দেখা যায় যে না, খুব বেশি রেসপন্স হচ্ছে না, তাহলে কার্বোভেজ হাইড্রোফোবিনাম সরিনাম করে আমরা কার্বোভেজে একই নিয়মে চলে যাব। তাহলে দেখব যে তার প্রেসারটা আস্তে 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 নরমাল হয়ে গেছে এবং সে খুব ভালো আছে এবং আস্তে আস্তে সে প্রেসারের ওষুধ বন্ধ করে দিতে পারছে। যখন আমরা কার্বোভেজ নিয়ে কাজ করতাম স্যার এখানে দেখা যায় শহীদুল বলো। স্যার অনেকের আছে ডায়াবেটিস সাথে আমার সাথে নিয়ে আসে, তাদের প্রেসার হাই থাকে, দেখা যায় যে ডায়াবেটিসটা কন্ট্রোলে আসে কিন্তু হঠাৎ করে তার প্রেসারটা হাই হলো। কিন্তু এই মুহূর্তে কি করা যায়? মানে আমি তো ডায়াবেটিসের জন্য একটা চেন মেইনটেইন করে চলতেছি, এই ক্ষেত্রে যদি হঠাৎ করে প্রেসার হাই হয়ে যায় এবং সেই ক্ষেত্রে পেশেন্ট অ্যালোপ্যাথি ওষুধ না খেতে চায়, তখন আমরা কিন্তু এই প্রসিডিওরটা মেইনটেইন করতে পারি, তাতে ফল পাবো। পরবর্তীতে আবার তুমি তোমার জায়গায় ফিরে আসতে পারবে। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমার একজন পেশেন্ট আছে, ওনার হচ্ছে গ্ল্যান্ড আবদ্ধ বডিতে, ছোট ছোট অনেকগুলি। তো ওনার হচ্ছে আমি হাইড্রোফোবিনাম দিয়েই ওনার প্রচন্ড কাশি হতো এবং ওই কুকুরের ডাকের মতো। তো আমি হাইড্রোফোবিনাম দিয়েই শুরু করছি, 2 মাত্রা দেওয়া আছে, কিন্তু ওনার প্রেশারটা সবসময় লো থাকে মাথা করে। তাহলে 2 মাসের মধ্যে 2 মাত্রা হাইড্রোফোবিনাম ব্যবহার করা আছে, কিন্তু কাশির অবস্থাটা ভালো আছে। ঠিক আছে, আপনি একটু অপেক্ষা করে সামনের দিকে এগোন। একবার লো হয়ে যায়, শরীর দুর্বল। ঠিক আছে, এখনই আপনি এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন না, যেহেতু তার প্রেসার লো প্রেসারের থেকে তার কাশিটা বেশি গুরুত্বপূর্ণ। তো আপনি এই মুহূর্তে এই প্রেসারের এই পদ্ধতি অ্যাপ্লাই করবেন না। না, সেটাই আমি চিন্তা করতেছি, কিন্তু প্রেসারটা ওনার লো হয়ে যায়, তাহলে আপনি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যখন কার্বোহাইড্রেটে চলে যাবেন তখন ওর প্রেসারটা ঠিক হয়ে যাবে। তো আমি ইমিডিয়েটলি অনেকগুলি কাশির ক্ষেত্রে বা হাইড্রোফোবিনামের পরেই সুরিনামে ভালো রেজাল্ট পাইছি। হ্যাঁ, অনেক সময় ভালো রেজাল্ট পাইছি। কাশির ক্ষেত্রে দেখা যায় যে সেকেন্ড সাইকেল ভালো রেসপন্স করে, যদি ফার্স্ট সাইকেল ব্যর্থ হয় তাহলে সেকেন্ড সাইকেল ভালো রেসপন্স করে কাশির ক্ষেত্রে। তো এই অবস্থা জাহিদ ভাই, ছোট বাচ্চাদের সর্দি কাশি, সেই ক্ষেত্রে আমি কয়েকটা রোগীর ক্ষেত্রে ছোট বাচ্চাদের সর্দি কাশির ব্যাপারটা আমরা হাইড্রোফোবিনাম, সরিনাম, কার্বোভেজ এর মধ্যে সীমাবদ্ধ থাকি। তবে যদি আমরা দেখি যে খুব বেশি জ্বর হয়েছে তাহলে হাইড্রোফোবিনাম সিএম 15, সরিনাম সিএম, কার্বোভেজ সিএম, আবার
যদি সিএমএ যথাযথ রেসপন্স না করে তাহলে কার্বোভেজ 200, কার্বোভেজ 200-তে যদি রেসপন্স না করে তাহলে আবার হাইড্রোফোবিনাম সিএমএ ফিরে এসে হাইড্রোফোবিনাম 200-তে যেতে হবে। হাইড্রোফোবিনাম 200-তে গেলেই মোটামুটি রেসপন্স করবে। সেটা প্রত্যেকটা মেডিসিন পরিবর্তনের ক্ষেত্রে আমরা সর্বোচ্চ 2 থেকে 3 ঘন্টা সময় নেব, তার বেশি সময় নিলে কিন্তু পেশেন্টের ধৈর্য থাকবে না। একদম ঠিক, একদম ঠিক। এটা এবং যখন আপনার কাছে রোগী আসবে তখন হাইড্রোফোবিনাম সিএম 15, কার্বোভেজ সিএম, সরিনাম সিএম, সরিনাম 15 দিতে হবে না, 200 দিতে হবে না, কার্বোভেজ 200 দিতে হবে, হাইড্রোফোবিনাম 200 দিতে হবে। হ্যাঁ হ্যাঁ জাহিদ ভাই, আমার নাতির আমার নাতির নুনুতে মানে ছোট্ট একটু টিউমারের মধ্যে দেখা যাচ্ছে। এখন ওই এলোপ্যাথিক ডাক্তার দেখাইছে, তারা বলতেছে এটা অ্যালার্জির কারণ হইতেছে। তা আসলে এরকম প্রায় বাচ্চারা এরকম দেখা যাচ্ছে। তো এটা আমরা কি মানে হাইড্রোফোবিনাম 26-28 ব্যবহার করলে ওগুলো চলে যাবে। আচ্ছা আচ্ছা, দারুণ তথ্য। ইয়েস, আমিও প্রচুর কেস দেখেছি, ওগুলো 26-28 ব্যবহার করলেই থাকে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দারুণ। মানে ছোট বাচ্চা তো মানে দিতে ভয় পাচ্ছিলাম। না না, কোনো আচ্ছা, আমি অনেকগুলো কেস করেছি। তাই না? জি জাহিদ ভাই, আমার একটা রোগী ওই পাইলসের সমস্যা, ওই হাইড্রোফোবিনাম সরিনাম এই সাইকেলেই মানে হঠাৎ করে বৃদ্ধি পেয়ে গেল। এখন মলদ্বারে প্রচুর ব্যথা এবং তো লাস্টে তারে মোটামুটি সরিনাম 200-তে একটু কন্ট্রোলে ছিল, পরে আবার বেড়ে যায়। তো এখন সে অবস্থা, আমি যে ওষুধগুলো দিছিলাম হাইড্রোফোবিনাম সিএম 15-18 এবং সরিনাম 15-18, তো সেই রাগে 10 মিনিট পর সবই খেয়ে ফেলছে। এখন আজকে ফোন দেবো বলে কি, আমি রাগে সবই খেয়ে ফেলছি, তো এখন একটু ভালো আছি। এই মানে জগা খিচুড়ি হয়ে গেছে। এই ক্ষেত্রে আমি কি করবো লাস্টে? আচ্ছা, লাস্ট কি ওষুধটা খেয়েছে? লাস্ট ওষুধ কোনটা খেয়েছে? এখন ও তো আমাকে করে দিতে পারে। আমি লাস্টে সিরিয়াল লাগছিলাম হলো সরিনাম 15। আচ্ছা, এখন আপনি জিজ্ঞেস করেন যে লাস্ট কি খেয়েছে, যদি সে বলতে পারে তো সেখান থেকে সামনের দিকে এগোন, আর যদি বলতে না পারে তাহলে আপনি হাইড্রোফোবিনাম সিএম দিয়ে সামনের দিকে এগোবেন আস্তে আস্তে। থ্যাংক ইউ। আচ্ছা, হ্যাঁ হাফিজ ভাই। আমার স্যার প্রশ্ন ছিল যে সিবি সিএম দেওয়ার পর 200-তে আসলাম, আসার পর আমরা হাইড্রো সিএম দেওয়া যাবে? হ্যাঁ যাবে, কারণ স্যার বলছি তো সিএম থেকে সিএম এ যাওয়ার জন্য বলছি স্যার, এক ভাষণের ইয়েতে লেকচারে বলছি স্যারে। দেখেন, আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি আপনাদের সাথে। আমি কোনো গবেষক বা অন্য কিছু না, আমি শুধু আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করি। কারণ প্রচুর পেশেন্ট আলহামদুলিল্লাহ আমি দেখি আল্লাহ পাকের ইচ্ছায়। তো সেজন্য আমার যে অভিজ্ঞতাগুলো, আপনারা অনেকেই হতাশ যে রিয়েল হোমিওপ্যাথি ছেড়ে দেবেন নাকি করবেন নাকি কিভাবে সামনের দিকে এগোবেন। তো একদম ঠিক, একদম। সেই জন্য আমি আমার অভিজ্ঞতাগুলো শেয়ার করি যে আমি যে পন্থায় সামনের দিকে এগোই, রেজাল্ট পাই, আমি ঠিক সেই পন্থাগুলোই আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি, যাতে করে আপনারাও রিয়েল হোমিওপ্যাথি ধরে রাখতে পারেন। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। সত্যিকার অর্থে আমরা খুব হতাশা ছিলাম জাহিদ ভাই, আপনাকে পেয়ে এখন সে হতাশা দূর হইতেছে। আরো হতাশা কেটে যাবে। আমি নতুন ভাবে কাজ করতেছি, আপনারা আমার জন্য দোয়া করেন, আমি যেন কাজগুলো ঠিকঠাক করতে পারি। আমিন আমিন আমিন। তাহলে দেখবেন যে আর কোনো শুধু রোগের নাম শুনবেন, পোটেন্সি চলে যাবেন, ব্যাস ঝামেলা শেষ। ঠিক ঠিক ঠিক। আমরা এই যে আলহামদুলিল্লাহ পয়েন্ট হ্যান্ড দেন স্যার, আপনি তাহলে একটা বই বাইর করবেন স্যার পোটেন্সির উপরে ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে হবে, আল্লাহ চাইলে হবে, কোনো অসুবিধা নেই। আমিন আমিন, দোয়া করি। স্যার, অনেক বাচ্চা আছে বলে যে আমার রোগটা কমে গেছে বাচ্চাটা, কিন্তু রাগ জেদ প্রকট আছে, রাগ জেদ কমানো যাচ্ছে না, চঞ্চলতা বৃদ্ধি পাচ্ছে। হাইড্রোফোবিনাম বা চেন কিছু মেনটেন করেই দেওয়া হয়েছে, কিন্তু রাগ কমানো যাচ্ছে না অনেক সময়। আসলে কি ওষুধে এগ্রাভেশন করছে নাকি অন্য কোনো সমস্যা? না, অনেক সময় এগুলো হয়
মানে কি হয়, আমরা দেখা যাচ্ছে একটা বাচ্চার জ্বর সারাতে গিয়ে খুব ঘন ঘন পোটেন্সি গুলো চেঞ্জ করে ফেলেছি। তো যদি এরকম হয় যে আমরা খুব ঘন ঘন মেডিসিন চেঞ্জ করেছি এবং পরবর্তীতে জ্বর চলে গিয়ে বাচ্চার মেজাজটা খিটখিটে হয়ে গেছে, তো সেক্ষেত্রে আমরা এক ডোজ কার্বোভেট সিএম দেব, আস্তে আস্তে বাচ্চা শান্ত হয়ে যাবে। আর একটু কথা বলে। জি। ওই একটা পেশেন্ট, আমার একজন পেশেন্ট, ওনার হচ্ছে হাম উদ্বেগ বন্ধ হওয়ার পরে চোখ অন্ধ হয়ে যায়। তো ওনাকে আমি হাইড্রোফোবিনাম দিয়ে কেস স্টার্ট করছি। দেওয়ার পরে ওনার কাশি বৃদ্ধি পাইছিল গত 2 দিন আগে, প্রচন্ড কাশি, ওনার জীবনে যে কাশি হয়নি। তো আমি সুরিনাম 200 বর্তমানে দিচ্ছি, কাশিটা কমে। কিন্তু সুরিনামের পরে কি করব? সুরিনাম আপনি 500 1M এভাবে করে সামনের দিকে এগোবেন। জি। আচ্ছা, তাহলে 10M পর্যন্ত যাবো, 10M 50M সিএম সব এগোবেন সামনের দিকে যত দূর নেয়। উনি যত পর্যন্ত একটা পেশেন্ট যত পর্যন্ত রিসিভ করতে পারবে আমরা তত পর্যন্ত সামনের দিকে এগোবো। আচ্ছা, বুঝতে পারছি। তো বিষয়টা হচ্ছে কি স্যার, আমার জীবনে স্কলার হিসেবে ঠিক আপনি যতটা থ্রো করছেন আমি অনেক দূর আগাতে পারছি। আর আমি বাংলাদেশে কমপক্ষে 5 শতাধিক হোমিও ডাক্তারকে ট্রাই করছি, সবাইকে আমি পাইছি সাইকোটিক মায়াজমের মধ্যে, সাইকোসিফিলিটিক মায়াজমের মধ্যে। দেখেন না, আমি এতটুকু বুঝি যে আপনি বাবুল আক্তার গাজীপুরে আছেন, ওখানে আমি জাহিদের পক্ষে মানুষের সেবা দেওয়া সম্ভব না, কিন্তু আমি জাহিদ যদি আপনাকে একটু হেল্প করি তাহলে অনেকগুলো মানুষ সেবা পাবে। একদম ঠিক, একদম ঠিক ভাই। জাহিদ ভাই, আমার একটা পাইলসে ঢুকি অপারেশন করার পরে এখন ওই মলদার দিয়ে পুজ আসছে বা একটু মানে কষ আসছে, তো ওইটা আমি সৈনাম দেওয়ার পর ভালো এই পারছি। এখন 20-এ আসছি, তো এই ব্যথাটা কমছে। এখন কি এই ক্ষেত্রে কি আমি আরো হাইতে যেতে পারি কিনা? 24-25 অবশ্যই আস্তে আস্তে আপনি আরো হায়ার পোটেনসিতে যেতে পারেন, কোনো সমস্যা নেই। থ্যাংক ইউ। আচ্ছা বাবাজি, জি একটু কথা বলছিলাম। ওই আমার ওই ছোট বোনটার গতদিন সিপিলিনাম সিএম এর পরে ওই 15 দিয়েও হচ্ছিল না, ওই যে বাম পাশে ব্যথা জ্বালা যন্ত্রণা কোনো সময় কানের ভিতরে চলে, হ্যাঁ, তো সেটা হয়েছিল ওর 03। তো গতদিন অধিক মাত্রায় খেয়েছে, আজকেও বিকেলে বা সন্ধ্যা থেকে ফোন করছিল, তা সেটা কমিয়ে ওইভাবে আছে। আচ্ছা, সরিনাম সিএম নিতে বলেন এখন। আচ্ছা জানাবেন আমার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এখন আমি আমাদের পূর্ব নির্ধারিত আলোচনায় চলে যাই। আমাদের আজকের আলোচনার বিষয় ছিল সাইকোটিক মায়াজম। তো সাইকোটিক মায়াজম আমরা অনেকেই জানি, বুঝি যে সাইকোটিক মায়াজম কি জিনিস। সাইকোটিক মায়াজম হচ্ছে আমাদের যে ডাক্তার হানিমান স্যার যে 3টা মায়াজম দিয়েছেন, সেই 3টা মায়াজমের একটি মায়াজম হচ্ছে সাইকোটিক। এবং সাইকোটিক মায়াজমটা আমরা যেভাবে চিনব সহজে, সেই বিষয়গুলোই আমরা এখানে আলোচনা করব। আর সাইকোটিক মায়াজম খায় না মাথায় দেয় ওগুলো আমাদের না জানলেও চলবে, কিন্তু আমাদের ব্যাপার হচ্ছে যে সাইকোটিক মায়াজমটা চিনতে হবে। আমরা যদি সাইকোটিক মায়াজম চিনতে পারি তাহলে আমরা সঠিক ট্রিটমেন্ট করতে পারবো। সঠিক ট্রিটমেন্ট করলে রোগীটা মোটামুটি সাইকোটিক মায়াজমের যে আধিক্যতার কারণে যে কষ্টকর লক্ষণগুলো সে বয়ে নিয়ে বেড়াচ্ছে, সেই কষ্টকর লক্ষণগুলো চলে যাবে এবং সে ধীরে ধীরে ভালো থাকবে। যদিও তার সাইকোটিক মায়াজম রিসেসিভ অবস্থায় থাকবে বা প্রিডমিনেন্ট থাকলেও হালকা প্রিডমিনেন্ট থাকবে। তো সাইকোটিক মায়াজমের প্রথম এবং প্রধান যে কথা সেটা হচ্ছে সন্দেহ প্রবণ। এখন আপনি কি লোককে জিজ্ঞেস করতে পারবেন যে আপনি সন্দেহ করেন কিনা কাউকে? তো সেই ক্ষেত্রে আমাদের কিছু বুদ্ধি করে প্রশ্ন করতে হয় যে আপনি
কেমন কেমন ভাবে চলেন বা কিভাবে চলতে পারলে আমরা বুঝতে পারবো যে চলার কোন ধাপগুলো আমরা জিজ্ঞেস করব। চলার ধাপগুলোর মধ্যে জিজ্ঞেস করতে হবে যে আপনি যে স্কুলে বা কলেজে লেখাপড়া করতেন সেখানে আপনার বন্ধু বান্ধব কেমন ছিল। হ্যাঁ, সাইকোটিকের মধ্যে দু ধরনের মানুষ থাকে, একটা হচ্ছে থুজা এবং একটা মেডো। দু ধরনের মানুষ দু ধরনের আচরণ করে। এখন কথা হচ্ছে যে আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে মানুষটা সন্দেহপ্রবণ কিনা সেই বিষয়টা আগে পর্যবেক্ষণ করা। তো সেক্ষেত্রে আমরা জিজ্ঞেস করতে পারি যে আপনার স্কুলে বা কলেজে পড়ার সময় বন্ধু বান্ধব কেমন ছিল, মানে কেমন বলতে এরকম প্রশ্ন করলে অনেকে বলে যে হ্যাঁ ভালো ছিল। ভালো ছিল মানে কতজন, সংখ্যায় কতজন ছিল? অনেকে বললো অনেকজন ছিল। আচ্ছা, অনেকজন ছিল, অনেকজনের মধ্যে কতজন ছিল? কাছের কতজন? কাছের ছিল 5 জন। আচ্ছা, 5 জনের সাথে কি সব ধরনের কথা বলা যেত নাকি বিশেষ কেউ ছিল যার সাথে সব ধরনের কথা বলা যায়? তা বললো যে না, 5 জনের সাথেই সব ধরনের কথা বলা যেত। আচ্ছা, এই বন্ধুগুলো নির্বাচন করতে আপনার কত সময় লেগেছিল? আচ্ছা, এই বন্ধুগুলো নির্বাচন করতে আপনার কত সময় লেগেছিল? এই প্রশ্ন করার ফলে সে ঝট করে উত্তর দিতে পারে যে বেশি সময় লাগেনি, অল্প সময়ের মধ্যে তার বন্ধুগুলো নির্বাচন হয়ে গিয়েছিল। তো সেই ক্ষেত্রে আমাদের আরেকটুখানি বাজিয়ে নিতে হবে যে অল্প সময় বলতে কত, 1 ঘন্টা 2 ঘন্টা না, দেখা যাচ্ছে যে না কিছুদিন বলতে 1 মাস 1.5 মাসের মধ্যে আমার মোটামুটি বন্ধু সার্কেল তৈরি হয়ে গেছে। যদি সে মেডোর পেশেন্ট হয় আর যদি থুজার পেশেন্ট হয় তাহলে তাদের আরেকটু বেশি সময় লাগবে। আচ্ছা, এবার যদি বাচ্চা হয় তাহলে আমরা কি করে তার মধ্য থেকে প্রশ্নগুলো বের করব? এমন বাচ্চা যে বাচ্চা তার স্কুলেই যাওয়া শুরু হয়নি। এজন্য কিছু ধারাবাহিকতা মেনটেন করে আমাদের কিছু প্রশ্ন, কমন প্রশ্ন আছে, কমন প্রশ্নের উত্তরের আঙ্গিকে আমাদের অ্যাঙ্গেল নিয়ে ভিতরের দিকে ঢুকতে হবে। তো কমন প্রশ্ন হচ্ছে কি, আপনি ছোটবেলায় কাকে বেশি পছন্দ করতেন? বলল মাকে। কেন মাকে? মাকে এই কারণে পছন্দ করতাম। আমাদের সাইকোটিকের প্রশ্ন থাকলো না। হ্যাঁ, মা বাবাকে পছন্দ করতাম, বাড়ির সবাইকেই ভালোবাসতাম। স্পেসিফিক একজনকে বোঝাচ্ছে না, মা বাবা অথবা বাড়ির আর সবাই। এমন ফ্যামিলির মানুষ আমরা পেতে পারি যেখানে সে ছোট থেকে বড় হওয়ার সময় তার মা বাবা ছাড়া সে আর কাউকে দেখিনি, হয়তো সে ওই পরিবারের প্রথম সন্তান। তাহলে সে বলবে যে সে মা বাবা দুজনকেই সমানভাবে ভালোবাসতো। মা বাবা দুজনকেই যদি সমানভাবে ভালোবাসে তাহলে এখন পার্থক্য করাটা মুশকিল। আচ্ছা, এরপরে আমাদের যে তার চিন্তা সেটা হচ্ছে ছোটবেলায় সে কি করতে পারলে মনটা বেশি খুশি হতো। যদি সাইকোটিক প্রিডমিনেন্ট মানুষ হয় তাহলে ফ্যামিলির জন্য কিছু করতে পারলে মনটা বেশি খুশি হতো। যদি সাইকোটিক প্রিডমিনেন্ট মানুষ না হয় তাহলে সে স্পেসিফিক কোনো একটা কাজের কথা বলবে, সেটা করতে পারলে তার বেশি খুশি লাগতো। টাকা পয়সা হাতে পেলে কি করত? টাকা পয়সা হাতে পেলে নিজের কাছে না রেখে সে তার মায়ের কাছে বা বাবার কাছে, কারো একজনের ফ্যামিলির কোনো এক সদস্যের কাছে সে তার এই টাকা জমিয়ে রাখতো এবং সেখান থেকে যদি কিছু প্রয়োজনে খরচ করত সেই প্রয়োজনটা হতো বেশিরভাগ ক্ষেত্রে ফ্যামিলির প্রয়োজন। এরপরে যদি আরো ছোটবেলার তথ্য আমরা নিতে যাই তাহলে জিজ্ঞেস করি যে এই মানুষটা যখন ছোট ছিল তখন বাড়িতে যদি কোনো অপরিচিত লোক আসতো তখন সেই মানুষটার সাথে
সহজে মিশতে পারতো কি নাকি একটু সময় লাগতো। যদি সে সাইকোটিকের মানুষ হয় তাহলে সে অবশ্যই তার ফ্যামিলি বা তার বাড়ির কাছ থেকে উত্তর আসবে যে না, সহজেই মিশতো না, একটুখানি সময় নিয়ে মিশতো। বাড়িতে যদি কেউ আসতো তাহলে সে কোথাও দরজার পিছনে বা কোনো একটা জিনিসের আড়ালে লুকিয়ে যেত, ওখান থেকে একটু একটু করে দেখতো, আস্তে 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 সে ওই মানুষটার সাথে মিশে যেত, বা মায়ের পেছনে লুকিয়ে যেত, বা বাড়ির যে বড় সদস্য থাকতো তার পেছনে লুকিয়ে যেত। লুকিয়ে যাওয়ার পরে ওখান থেকে আবার আস্তে আস্তে করে দেখতে দেখতে আস্তে আস্তে একটু সময় নিয়ে ওই মানুষটার সাথে মিশে যেত। এখন কথা হচ্ছে যে এই যে মানুষগুলো সাইকোটিকের, তাহলে এই মানুষের মধ্যে কখন মেডো এবং কখন থুজা হবে সেটার ব্যাপারে আরেকটু পরে আলোচনায় আসবো। তার আগে আমরা আরেকটু আলোচনা করে নিই যে এই মানুষগুলো যখন বড় হতে থাকছে, তখন যখন সে স্কুলে যেতে শুরু করলো, বা তারও পরে আমরা জিজ্ঞেস করলাম যে স্কুলে যখন যাওয়ার চিন্তা হয়েছিল বা স্কুলে যাওয়া শুরু হয়েছিল, তখন তার বড় হয়ে কি হওয়ার স্বপ্ন ছিল। সে একটা কিছু পেশার কথা বলল, সে ডাক্তার হবে। কেন ডাক্তার হবে? তার ফ্যামিলির যেন কোনো চিকিৎসার অভাব না হয়। একদিন কোনো একটা ঘটনা হয়তো সে মনে করে ডাক্তার হতে চায়। কি ধরনের ঘটনা? যেই ঘটনায় তার বাড়ির লোক চিকিৎসার অভাব বোধ করেছিল, সে সেই ঘটনাকে মনে রেখে সে চিকিৎসক হতে চায়, যাতে করে তার ফ্যামিলির কারো এই ধরনের চিকিৎসার অভাব না হয়। যদি সে ইঞ্জিনিয়ার হতে চায় তাহলেও সে নিজেদের প্রয়োজনের কথা চিন্তা করেই সে ইঞ্জিনিয়ার হতে চাবে। সে যদি শিক্ষক হতে চায় তবুও সে নিজেদের প্রয়োজনের কথা চিন্তা করে শিক্ষক হবে। এখন এই ব্যক্তি কথা বলার সময় কিন্তু সব সময় আমরা এই ধরনের শব্দ বেশি ব্যবহার করে থাকবে, এটা কিন্তু আমাদের বেশি খেয়াল রাখতে হবে। সাইকোটিকের মানুষগুলো আমাদের বা আমরা এই শব্দটা বেশি ব্যবহার করে থাকে। আমার ফ্যামিলি, আমাদের ফ্যামিলি বা আমাদের সবার এই ধরনের কথাবার্তা, বা আমরা সবাই মিলে, বা আমার উদ্দেশ্য ছিল আমার ফ্যামিলির এইটা করবার। পরবর্তীতে আমরা যখন এই মানুষটার কাছে জিজ্ঞেস করব, দেখা যাচ্ছে যে প্রথম দিকের আমরা তেমন কোনো তথ্য পাচ্ছি না, তাহলে আমাদের বড়বেলার তথ্য নিতে হচ্ছে। সেই ক্ষেত্রে আমরা তাদের হাই স্কুল জীবন, কলেজ জীবন, কর্মজীবনের কথা চিন্তা করছি। এখন মেডো এবং থুজা এখানে পার্থক্য আসবে। থুজা এবং মেডো পার্থক্য হচ্ছে, থুজার মানুষগুলো বেশিরভাগ চাপা স্বভাবের, তারা সহজে কারোর সাথে মিশতে পারে না, এবং থুজার সন্দেহ প্রবণতা মেডোর সন্দেহ প্রবণতা থেকে অনেক বেশি। তো সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এই মানুষটা কত সহজে আমার সাথে কথা বলছে, বা আমার সাথে কথা বলার সময় কত সাবধানতা অবলম্বন করছে। যদি বেশি সাবধানতা অবলম্বন করে তাহলে বুঝতে হবে এই মানুষটা থুজার দিকে যাচ্ছে। যদি আপনার প্রথম দিন ডাউট হয় যে এই মানুষটা সাইকোটিকের মানুষ, তাহলে আমি মনে করি আপনারা প্রথম দিন তাদের সেকেন্ড সাইকেল নির্ধারণ করবেন না। দ্বিতীয় বা তৃতীয় সাক্ষাৎকারে আপনি এই পেশেন্টের সেকেন্ড সাইকেল নির্ধারণ করতে গেলে আপনার জন্য ইজি হবে। কোন পেশেন্টের? যদি আপনি বুঝতে পারেন পেশেন্টটা সাইকোটিকের দিকে যাচ্ছে, তবে আপনি সেই মানুষটার সাথে ঠিক একটু বন্ধুসুলভ আচরণ করে নিয়ে আপনি
তার শ্রদ্ধাভাজন হয়ে, তার বিশ্বাস্ততা অর্জন করে, বিশ্বাসভাজন ব্যক্তি হয়ে তারপরে আপনি যদি সমস্ত প্রশ্নগুলো করেন, তাহলে সেই ব্যক্তি সহজে আপনার হাতে ধরা দেবে। এই ক্ষেত্রে আমি যেটা করি সেটা হচ্ছে, যদি আমি বুঝতে পারি মানুষটা সাইকোটিকের, তাহলে অবশ্যই প্রথম দিন সেকেন্ড সাইকেল আমি করি না। দ্বিতীয় বা তৃতীয় সাক্ষাৎকারে আমি তার সেকেন্ড সাইকেলটা নির্ধারণ করি। সেক্ষেত্রে যদি আপনারাও এগুলো করেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে এবং নির্ভুল একটা কেস টেকিং আপনি রোগীর কাছ থেকে নিতে পারবেন এবং আপনার নিজের প্র্যাকটিসে সেটা সহায়তা হবে সব থেকে বেশি। এরপরে আরো বেশি বড় বয়সে প্রশ্ন করতে গেলে, যে আপনার বন্ধু বান্ধবের সংখ্যা অনেক পাওয়া গেল, কাছেরও অনেক পাওয়া গেল, এবার আমাদের মাথা একটু ঝিমঝিম করতে পারে বা মাথা একটু কি প্রশ্ন করব কি করব সেটা নিয়ে কনফিউশন তৈরি হতে পারে। সেক্ষেত্রে কোনো কনফিউশন করা যাবে না, সরাসরি প্রশ্ন করতে হবে যে এই যে 5 জন বা 7 জন বলছেন সবাই আপনার খুব কাছের, তাহলে কি আপনি সবার সাথে সব বিষয় শেয়ার করেন? কেমন বিষয়? যদি দেখা যায় যে কোনো মানুষ তার সংসার লাইফে আছে, তাহলে সংসার লাইফে যে খুঁটিনাটি এটা ওটা সেটা হয়ে থাকে, তো সেইগুলো আপনি এই 5 জনের সাথে শেয়ার করেন কিনা? না, এইসব বিষয় আমি সব মানুষের সাথে শেয়ার করি না। তাহলে এদের মধ্যে কারোর সাথে, হ্যাঁ একজন আছে, তাহলে কিন্তু এই মানুষটা থুজার দিকে ঢোকার একটা ইন্ডিকেশন কিন্তু আপনাকে এখানে দিয়ে দিল। পরবর্তীতে যদি দেখা যায় যে তার বন্ধু সংখ্যা অনেক, কাছের মানুষের সংখ্যা অনেক, কাছের মানুষের মধ্যে আবার কাছের মানুষের সংখ্যা 2 এর অধিক, তাহলে কিন্তু সেটা আমরা মেডোর একটা ইন্ডিকেশন হিসাবে ধরে নিতে পারি। এরপরে আমরা যদি তাকে প্রশ্ন করি যে মানুষটার রাগ কেমন, সাইকোটিকের মানুষেরা কিন্তু কখনোই রাগের কথা খুব সহজভাবে আপনার সামনে উপস্থাপন করবে না, একটু বাজিয়ে নিতে হবে। তার রাগ মোটামুটি আছে, আচ্ছা রাগ হলে আপনি কি করেন? রাগ হলে তেমন কিছুই করি না, চুপ থাকি বা এদিক চলে যায় ওদিক সরে যায়। না, রাগ হলে কি সবসময় এরকম করেন নাকি কখনো কখনো কোথাও কোনো কিছু হয়ে যায়? যদি দেখা যায় যে মানুষটা মেডোর, তাহলে সে রাগের প্রকাশটা বাড়িতে এবং বাড়ির বাইরে, আমরা সবাই জানি বাড়িতে এবং বাড়ির বাইরে সব জায়গায় সমানভাবে দেখায়। আর যদি থোজা হয় তাহলে সে খুব কাছের পরিচিত পরিবেশে ছাড়া কখনোই সে রাগ প্রকাশ করে না। এখন থুজার মানুষদেরও কিন্তু অনেক বন্ধু থাকতে পারে, থুজার মানুষদের কম বন্ধু থাকতে পারে, আবার অনেক বন্ধু থাকতে পারে। যাদের কম বন্ধু আছে তাদের নিয়ে আমাদের কোনো কনফিউশন নেই, যাদের বেশি বন্ধু আছে তাদের নিয়ে আমাদের কনফিউশন হচ্ছে এই মানুষটা অনেক বেশি বন্ধু তো তৈরি করেছে ঠিক আছে, কিন্তু কাছের বন্ধু কজন? তখন কিন্তু আমাদের প্রশ্ন করতে হবে যে আপনার সব থেকে কাছের বন্ধু কতজন, তাহলে কিন্তু আমরা সঠিক জবাব নির্ধারণ করতে পারবো। এরপরে রাগের বিষয় যেটা বলছিলাম, যে রাগ দেখা যাচ্ছে যে রাগে কনফিউশন তৈরি হয়ে যাচ্ছে। মানুষটা বলছে যে আমি অফিসেও রাগারাগি করি, আবার বাড়িতেও রাগারাগি করি। এজন্য বলেছি যে খুব পরিচিত পরিবেশ, যেহেতু অফিস তার প্রত্যেক দিনের একটা দৈনন্দিন জীবনের কাজের সাথে জড়িত, সেজন্য সেখানে সে তার কার্যক্রম পরিচালনা করার জন্য তার অধীনস্থদের সাথে একটু রাগারাগি করতে হয় বা করে, আবার বাড়িতেও তার অধীনস্থতা রয়েছে, সেই ক্ষেত্রে সে বাড়িতেও রাগারাগি করে। এখন কথা হচ্ছে যে আমরা এইটা
পার্থক্য করব কি করে যদি এমন কোনো জায়গায় আমরা ফেসে যাই? তখন পার্থক্য করতে হয় যে আমরা তাকে প্রশ্ন করব যে যদি দেখেন যে আপনার বাড়িতে বা অফিসে আপনি খুব রাগান্বিত মুহূর্তে আছেন, এই মুহূর্তে হুট করে কোনো একটা অপরিচিত ফেস আপনার সামনে উপস্থিত হয়ে গেল, তখন সেই মানুষটা কি বুঝতে পারবে যে আপনি ইতিপূর্বে খুব রাগারাগি করছিলেন? তখন দেখা যাচ্ছে যে মানুষটা বলল যে না, সে মানুষটা এসে কেন বুঝবে আমি রেগেছিলাম, সে একদম নর্মাল একটা সিচুয়েশন বুঝতে পারবে। তাহলে কিন্তু এটা থুজার ইন্ডিকেশন। এরপরে আরো বিবাহিত যারা আছে তাদের প্রশ্ন করতে হয় যে আপনার যেদিন বিয়ে হয়েছিল, যেদিন আপনাদের বাসর রাত ছিল, সেদিন আপনারা আপনি আপনার ওয়াইফের সাথে বা আপনি আপনার হাজবেন্ডের সাথে কত কথা বলেছিলেন? কে বেশি কথা বলেছিল, আপনি না আপনার ওয়াইফ, বা আপনি না আপনার হাজবেন্ড? তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে এরা কিন্তু কম কথা বলবে এবং শুনে নেবে। এখন কে বেশি কথা বলে? এখন দেখা যাচ্ছে সেদিন যে বেচারা স্বামী বা স্ত্রী যে কম কথা বলেছিল বাসর রাতে, সে কিন্তু এখন বেশি কথা বলে, এরকমটা হতে পারে। এরপরে যদি অবিবাহিত হয় বা স্কুল গোয়িং, কলেজ গোয়িং, ইউনিভার্সিটি গোয়িং এরকম কোনো মানুষকে আমরা পেশেন্ট হিসাবে পাই, তখন তাদের কাছের বন্ধুদের কথা জানতে গিয়ে উদাহরণ দিতে পারি যে গোপন কথা এরকম যে তার কোনো একটা মেয়ে ভালো লেগেছে বা কোনো একটা ছেলে ভালো লেগেছে, বা কোনো মেয়ে তাকে অফার করেছে বা কোনো ছেলে তাকে অফার করেছে। এমন ঘটনা ঘটলে সে কাউকে শেয়ার করে কিনা। দেখা যাচ্ছে এই প্রশ্নটা সম্পূর্ণ এড়িয়ে গেল যে না, এরকম কোনো ঘটনা আমার লাইফে ঘটেনি। ওকে ফাইন, কিন্তু তুমি কাউকে দেখেছো, তোমার কোনো বন্ধু বা তোমার কোনো বান্ধবী বা তোমার কোনো জুনিয়র ভাই বা তোমার কোনো সিনিয়র ভাই বোন একে অপরের সাথে সম্পর্কে জড়িয়েছে, এমন ঘটনা তুমি জেনেছো বা দেখে ফেলেছো, তো সেই ক্ষেত্রে তুমি সর্বপ্রথম কাদের কাদের বলবে? তখন কিন্তু তার অ্যান্সারের উপরে নির্ভর করে আমরা থুজামেডো পার্থক্য করতে পারবো। যদি ব্যক্তিটি থুজার হয়ে থাকে তাহলে সে উত্তর দেবে যে আমি আমার অমুক বন্ধুকে বলবো। আর যদি মেডর হয়ে থাকে তাহলে তার 3 থেকে 4 জন যে ক্লোজ ফ্রেন্ড আছে তারা সবাই জানবে। এরপরে আরেকটু ব্যাপার আছে যে থোজার মানুষরা যদি টাকা পয়সা জমায় তাহলে সেটা সম্পূর্ণ নিজের কাছে রেখে দেয়। সে কখনো তার পরিবারের লোকদের সাথে শেয়ার করে না যে তার কাছে কত টাকা আছে, কারণ সে কাউকে বিশ্বাস করে না। যেহেতু সে কাউকে বিশ্বাস করে না, সেই জন্য সে নিজের কাছেই রাখে এবং সেটা নিজের হেফাজতেই রাখে। ওখান থেকে দরকার মতো কাউকে দিল, আবার নিজের সাবধানতার সাথে রেখে দিল। এই হচ্ছে মোটামুটি আমাদের সাইকোটিক নিয়ে আলোচনা। যদি সাইকোটিক নিয়ে আর কারো কোনো প্রশ্ন থাকে তাহলে একটু প্রশ্ন করতে পারেন। জাহিদ ভাই, সাইকোটিকের এমন কিছু কথা আছে কিনা 2-4 লাইনের মধ্যে যেটা মানে একমাত্র সাইকোটিকই পাওয়া যাবে, মানে অন্য সাথে মানে কিছুতে মানে অন্য কোনো লক্ষণ মিলবে না? যেমন সন্দেহ প্রবণ একটা আছে, এছাড়া আরো কি 2-4টা মানে কমন যেগুলো আমরা সহজে প্রশ্ন করতে পারি? আমরা আমাদের এই ধরনের কথাগুলো বেশি বলবে। ও মানে ওই যে আমি বাদ দিয়ে না? আমি আমার বাদ, আমি আমার সিভিলিটিকের জন্য। আর কিছুক্ষণের মধ্যে লাইনটা কেটে যাবে, আর কিন্তু ক্লাসে যোগ হবে না। আজকের মতো ক্লাসও এখানে শেষ হয়ে যাবে। থ্যাংক ইউ জাহিদ ভাই, চমৎকার। আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন।